5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর থেকে যে দলটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অথচ গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এই দলটা রাজপথে ছিল। স্বৈরাচার পতনের আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে, অথচ তারাই আজকে সবচেয়ে বেশি সমালোচিত। কারণ সারা দেশে দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব, চাঁদাবাজি এর সাথে বিএনপির নেতাকর্মীদের নাম জড়িয়ে যাচ্ছে। হাইকমান্ড বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন, বহিষ্কার করা হচ্ছে কাউকে কাউকে, কোথাও কোথাও কমিটি বিলুপ্ত করা হচ্ছে, কিন্তু তারপরেও থামানো যাচ্ছে না। বিএনপি নেতাকর্মীরা অনেকে দাবি করছেন তাদেরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে এবং এই কারণে এত সমালোচনা তাদের বিরুদ্ধে। কিন্তু একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, জামাত ইসলামী বাংলাদেশের সাথে 2 যুগেরও বেশি সময় ধরে তার একটা সখ্যতার মধ্যে ছিল। তারা অনেকগুলো বছর একটা জোটের মধ্যে ছিল, পরবর্তীতে জোটে না থাকলেও তারা প্যারালালি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনটা চালিয়ে গেছে। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এখন এই জামাত ইসলামী বাংলাদেশ তাদের প্রতিপক্ষ এবং প্রতিপক্ষ আপনাকে আক্রমণের চেষ্টা করবে, আপনার সমালোচনা করবার চেষ্টা করবে এবং আপনি যাতে জনগণের কাছে পৌঁছতে না পারেন সেই চেষ্টাটা রাজনৈতিকভাবে তারা করবে। কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে সেই সুযোগটা প্রতিপক্ষকে দেয়া যাবে না, কিন্তু বিএনপি এই জায়গাটাতেই ভুল করছে। কেন্দ্রীয় হাইকমান্ড নানানভাবে চেষ্টা করছে, আগেই বলেছি, কিন্তু তারা এই জায়গাতে সফল হচ্ছে না। এখানে সরকারের কি কোনো দায় আছে? অনেকে বলার চেষ্টা করছেন এই যে সারা দেশে দখলদারিত্ব, লুটপাট, চাঁদাবাজি হচ্ছে, সরকার কেন ঠেকানোর চেষ্টা করছে না? কেউ কেউ বলছেন পুলিশ যেহেতু এখনও কার্যকরভাবে সক্রিয় হয়নি তাই সরকার চাইলেও এগুলো ঠেকাতে পারছে না। কিন্তু দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো ঠেকানোর প্রথম দায়িত্ব তো সরকারের। সুতরাং বিএনপির যে সমালোচনা হচ্ছে এর পাশাপাশি এখানে সরকারেরও দায় আছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেভাবে জনগণের আস্থা হারাচ্ছে এটা তাদের জন্য অশনি সংকেত। এই জায়গাটা নিয়ে তাদের এখনই কাজ করতে হবে এবং এখানে যদি তারা ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তাদের অবস্থান কি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের সুযোগ রয়েছে। কারণ এখন আর গতানুগতিক রাজনীতির সময় নয়, এখন জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং নতুন প্রজন্মের আস্থা অবশ্যই অর্জন করতে হবে, অন্যথায় বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা ভবিষ্যতে কঠিন হয়ে পড়বে। পাশাপাশি ফিক্সড ভোট ব্যাংক বলতে একটা সমীকরণ আমরা জানতাম, কিন্তু সেই সমীকরণটা এখন উল্টে গেছে, কারণ বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত। পাশাপাশি এডুকেটেড মিডল ক্লাসের ভোট ব্যাংক নিয়েও বিএনপিকে ভাবতে হবে, যেটা সবসময় তাদের অবস্থান পরিবর্তন করে। সুতরাং সব কিছু মিলিয়ে এটা বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় এবং বিএনপির নেতাকর্মীরা যে দাবিটা করছেন তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সমালোচনা করা হচ্ছে, এটা কোনো যুক্তি হতে পারে না। কারণ ব্যাটিংয়ের ঈশ্বর সচিন টেন্ডুলকারকে যখন তার প্রতিপক্ষ বল করতে যায় তখন সে তাকে আউট করার লক্ষ্য নিয়েই বল করতে যায়। সে ব্যাটিংয়ের ঈশ্বর জন্য সেটা চিন্তা করে না যে তাকে আউট করা যাবে না। সুতরাং প্রতিপক্ষ আপনাকে আক্রমণ করবে এবং আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, আপনাকে ধ্বংস করবার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। অনেক রাজনৈতিক বিশ্লেষক আবার সন্দেহ প্রকাশ করছেন সরকার কি বিএনপিকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে এই সকল অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হতে দিচ্ছে? কেন তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না? আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পুলিশ প্রত্যেকটা থানা ছেড়ে পালিয়ে গিয়েছিল। এর আগে কখনোই এই ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত পুলিশ কার্যকরভাবে সক্রিয় হয়নি। ফলে বিএনপির ওপর যে দায়গুলো আসছে সেটা তাদের নিজেদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে এবং বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা আগামী দিনে কেমন নেতৃত্ব দেখতে চায়। কারণ বিএনপিতে একদিকে যেমন 5ই আগস্টের পর থেকে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে জড়িয়ে পড়া নেতাকর্মী আছে, তেমনি শুরু থেকে এখন পর্যন্ত এর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীও আছেন। আজকে আমি সম্পূর্ণ বিপরীত দুটো গল্প আপনাদের সাথে শেয়ার করব। বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের 2 জন নেতার সম্পূর্ণ বিপরীত দুটো গল্প। মুন্সিনবীর সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের 1 নম্বর সহসভাপতি। গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের গত 10 বছরে বেশিরভাগ সময় যাকে কারাগারে কাটাতে হয়েছে,
যে সময়টা তিনি কারাগারের বাইরে ছিলেন সেই সময়টাতেও পরিবারের সাথে তিনি থাকতে পারেননি, যে কোনো সময় গ্রেফতার হয়ে যাওয়ার ভয়। এমনকি মাস্টার্স পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষা দিয়ে হল থেকে বেরোনোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তী পরীক্ষাগুলো তিনি কারাগার থেকে দিয়েছিলেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি কি দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে জড়িয়েছেন? আমার এই সময়ের মধ্যে একবারই তার সাথে কথা হয়েছিল, খুব অল্প সময়ের জন্য। 2 থেকে 3 মিনিটের এই কনভারসেশনে তিনি আমাকে শুধুমাত্র একটা বিষয় জানিয়েছেন, কিভাবে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নে তিনি ছুটে বেড়াচ্ছেন যাতে কোথাও চাঁদাবাজি, দখলদারিত্ব না হয়, কোথাও যাতে বিএনপি সমালোচিত না হয়, এই কাজটা তিনি করার চেষ্টা করছেন। কিন্তু তিনি এটাও জানিয়েছেন কোথাও কোথাও তিনি ব্যর্থ হচ্ছেন, কিন্তু তারপরেও তিনি এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। এবার মুদ্রার বিপরীত দিকে থাকা চরিত্রটা আমরা একটু দেখি। মানবজমিন একটা রিপোর্ট করেছে যার হেডলাইনটাই এরকম, আগে আওয়ামী লীগ খেয়েছে, এখন আমরা খাবো। সাফ কথা, দীর্ঘদিন না খেয়েছিলাম, আওয়ামী লীগ সব কিছু লুটেপুটে খেয়েছে, এখন আমাদের সময় এসেছে খাওয়ার। এখন থেকে যেসব টেন্ডার হবে সব বিএনপির লোকজন নেবে, 5 টাকার জিনিস 1 টাকায় নেবে, আমাদের দিকে নজর দিলে পরিণাম ভয়াবহ হবে। এভাবেই এই প্রতিবেদককে জানান গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল। ঘটনার সূত্রপাত অন্যখানে। সাঘাটার ঘড়িদহ ইউনিয়নের বটতলা বাজারে অবস্থিত কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4টি গাছের টেন্ডার নিয়ে 2 লাখ টাকার গাছ মাত্র 28,100 টাকায় কায়দা করে কিনেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম বাদল। বিষয়টা নিয়ে খোঁজ করতে গিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাক আলীর সঙ্গে কথা হয়। তিনি টেন্ডার কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও সাফ জানিয়ে দেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না, সব বন বিভাগ জানে। পরে বন বিভাগের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আমি শুধু দাম নির্ধারণ করেছি, অন্য কিছু জানি না। ধারাবাহিক খোঁজ নেওয়ার জন্য সর্বোচ্চ দরপত্রদাতা হিসেবে বাদলের কাছে টেন্ডার প্রক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ওপেন টেন্ডারে 28,100 টাকায় আমি গাছগুলো পেয়েছি। এরপর কোনো কথা ছাড়াই উত্তেজিত হয়ে তিনি বলেন, রিপন এমপির দুর্নীতি নিয়ে তো কোনো দিন কথা বলেননি, আমরা ছোট ছোট জায়গায় সবেমাত্র হাত দিয়েছি, সেখানেই আপনাদের চোখ পড়েছে। আওয়ামী লীগ সব কিছু লুটেপুটে খেয়েছে, এখন আমাদের সময় এসেছে খাওয়ার। এখন থেকে যেসব টেন্ডার হবে সব বিএনপির লোকজন নেবে, 5 টাকার জিনিস 1 টাকায় নেবে, আমাদের দিকে নজর দিলে পরিণাম ভয়াবহ হবে। তিনি এ সময় বোনার পাড়ায় গেলে দেখে নেওয়ার হুমকিও দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, বাদল আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গেই উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, সব কিছু নিয়ন্ত্রণের জন্য সে মরিয়া হয়ে উঠেছে। দুটো চরিত্র, দুটোই বিএনপির, দুটো অঙ্গ সংগঠনের। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে কী ধরনের নেতৃত্ব আগামী দিনে তারা দেখতে চায়, এবং এই সিদ্ধান্ত তাদের অতি দ্রুত নিতে হবে। এই বাদল কিংবা মুন্সিনিবির, এদের মধ্য থেকে কোনো একটা নেতৃত্বকে তাদের পছন্দ করতে হবে এবং সেই নেতৃত্বকেই সামনে এগিয়ে দিতে হবে, যাতে জনগণের আস্থা হয় অর্জন করতে পারে, না হয় এভাবে দখলদারিত্ব করে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সিদ্ধান্তটা বিএনপির। প্রতিপক্ষ আপনার ওপরে দায় চাপানোর চেষ্টা করবেই, কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি এই দলটাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চান। এবং এখনও যদি আপনারা বলেন হাইকমান্ড অনেক চেষ্টার পরেও নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে বুঝতে হবে দলের চেইন অফ কমান্ড যদি না থাকে তাহলে সেটাকে কোনোভাবেই একটা রাজনৈতিক দল বলা যায় না। সেক্ষেত্রে আপনারা নতুন কাউকে সুযোগ দিন, জনগণের সাথে কানেক্ট করে, জনগণের আস্থা অর্জন করে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটা রাজনৈতিক শক্তি হয়ে গড়ে ওঠার। এই দুটো অপশনই এখন আপনাদের সামনে খোলা।